সিনেশপদ ছাত্রছাত্রীরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। এই করোনাকালীন দুর্যোগময় মুহূর্তে জাতীয় বিশ্ববিদ্যালয় অনলাইনে তোমাদের পাঠদান কার্যক্রমকে এগিয়ে নেওয়ার জন্য যে ক্লাসের ব্যবস্থা করেছে সেজন্য জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অভিনন্দন এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি শেখ রিজাউল করিম, সহযোগী অধ্যাপক, হিসাব বিজ্ঞান বিভাগ, আজম খান সরকারি কমার্স কলেজ। আমি আজকে তোমাদের পাঠদান করব অংশীদারি কারবারের উপরে, লেকচার নাম্বার 8। আজকে আমি অংশীদারি কারবার নিয়ে তোমাদের সাথে কথা বলবো। আমরা প্রথম স্লাইডে যাই। অংশীদারি কারবার সংজ্ঞা। অংশীদারি কারবারের সংজ্ঞা আমরা প্রথমে দেখব। এখানে আমি যেটা লিখেছি তোমরা একটু লক্ষ্য করো। দুই বা ততোধিক ব্যক্তি মুনাফা অর্জনের নিমিত্তে নিজেদের সম্মিলিত দক্ষতাকে, অভিজ্ঞতা ও আর্থিক সামর্থ্যের সমন্বয়ে যে ব্যবসা প্রতিষ্ঠান গঠন করে তাকে অংশীদারি কারবার বলে। এখন আমরা একটু আসি বিস্তারিত আলোচনায় যে অংশীদারি কারবার কাকে বলে। আসলে অংশীদারি কারবার বলতে যেটা বোঝায় যে অংশীদারি কারবারের সবচেয়ে বড় সংজ্ঞার ভিতরে যে সবচেয়ে প্রধানতম বৈশিষ্ট্যতা সংজ্ঞার ভিতরে থাকবে সেটা হচ্ছে মুনাফা অর্জন। অংশীদারি কারবারের মুনাফা অর্জনের নিমিত্তে যখন কতিপয় ব্যক্তি চুক্তিবদ্ধ সম্পর্কের ভিত্তিতে যে কারবার গড়ে তোলে তাকেই অংশীদারি কারবার বলে। আমরা আবার অন্যভাবে বলতে পারি যে কতিপয় ব্যক্তি যখন চুক্তিবদ্ধ হয়ে সকলের দ্বারা অথবা সকলের পক্ষে যে কোনো একজনের দ্বারা পরিচালিত যে কারবার প্রতিষ্ঠান গঠন করে তাকে অংশীদারি কারবার বলে। অর্থাৎ যেভাবেই বলি না কেন অংশীদারি কারবারে মুনাফা অর্জন প্রধান উদ্দেশ্য হিসাবে থাকবে। বিশেষ করে তোমরা সবাই একমালিকানা কারবার পড়েছ। এই একমালিকানা কারবারের, যদিও একমালিকানা কারবার সমাজে অত্যন্ত জনপ্রিয় একটি কারবার, তারপরেও এই একমালিকানা কারবারের কিছু অসুবিধা থেকে এই অংশীদারি কারবারের জন্ম হয়েছে। কারণ একজন মালিক যতই অভিজ্ঞ হন না কেন তার অভিজ্ঞতার কিন্তু একটা সীমা আছে বা তার দক্ষতার একটা সীমা আছে। এখন ফলে এই কারবার তিনি অনেক দূর সম্প্রসারিত করতে পারেন না, যেহেতু তিনি একজন মাত্র মালিক। তাছাড়া একজন মালিকের কারণে তার মুনাফার, তার মূলধন সরবরাহ করার ক্ষমতাও থাকে সীমিত। ফলে এই একমালিকানা কারবারের এই অসুবিধা থেকেই অংশীদারি কারবারের জন্ম। যে অংশীদারি কারবার হলে সেখানে অনেক লোকের সমন্বয় ঘটে এবং অনেকে একসাথে মিলিত হলে তাদের দক্ষতা, অভিজ্ঞতা এর সমন্বয় ঘটে, পরিচালন কার্যক্রম অধিকভাবে এগিয়ে নেওয়া যায় এবং পাশাপাশি কয়েকজন যখন একত্রে কারবার করে তখন তাদের মূলধন সরবরাহের ক্ষমতাও অধিক থাকে। ফলে এই কারণে এই একমালিকানা কারবারের সীমিত হওয়ার কারণে, অসুবিধার কারণে এই অংশীদারি কারবারের সৃষ্টি হয়েছে। তাই অংশীদারি কারবার বলতে আমরা যেটা পরিশেষে বলতে পারি যে কতিপয় ব্যক্তি যখন মুনাফা অর্জনের উদ্দেশ্য নিয়ে চুক্তিবদ্ধ হয়ে সকলের দ্বারা অথবা সকলের পক্ষে যে কোনো একজনের দ্বারা পরিচালিত যে কারবার গঠন করে তাকেই অংশীদারি কারবার বলে। এই অংশীদারি কারবার, এখন অংশীদারি কারবারে আমরা আসব। অংশীদারি কারবারের বৈশিষ্ট্যগুলো আমরা একটু পড়ব। অংশীদারি কারবারের বৈশিষ্ট্যগুলো কি কি? এখানে আমি অনেকগুলো বৈশিষ্ট্যের কথা লিখেছি অংশীদারি কারবারের। আমরা প্রথম যে বৈশিষ্ট্য দেখব সে বৈশিষ্ট্য হচ্ছে সহজ গঠন। অংশীদারি কারবারের গঠন অত্যন্ত সহজ। যদি বলা হয় কিরকম সহজ, যেমন একমালিকানা কারবার যেরকম একজন ব্যক্তি যে কোনো সময় পুঁজি নিয়ে গঠন করতে পারে,
অংশীদারি কারবারটাও প্রায় সেরকম, খুব বেশি জটিলতা নাই, কারণ এই কারবার গঠন করার ক্ষেত্রে আইনের খুব বাধ্যবাধকতা নেই। হয় কি, কারবার গঠন করে এটি নিবন্ধন হতেও পারে, নিবন্ধন নাও হতে পারে। ফলে যদি কতিপয় ব্যক্তি একত্রে হয়ে, এই যে সংজ্ঞাটা দিয়েছিলাম যে তাদের উদ্দেশ্য থাকবে মুনাফা বন্টন, তা কতিপয় ব্যক্তি যখন একত্রে মুনাফা অর্জনের উদ্দেশ্যে যে কারবার গঠন করে, চুক্তির উপর ভিত্তি করে, চুক্তির মাধ্যমে যে কারবার গঠন করে, সেটাকেই অংশীদারি কারবার বলে। কাজে এই কারবারের গঠন সহজ, এখানে কোনো জটিলতা নাই। 1932 সালে অংশীদারি আইন মোতাবেক এই কারবার গঠন করা হয়। 1932 সালের অংশীদারি আইন মোতাবেক কারবার গঠন করা হলে, আইন মোতাবেক গঠন করা হলেও এখানে গঠনে তেমন কোনো জটিলতা নাই। এখানে এমন কিছু বলা নেই যে এই কারবারটি অবশ্যই নিবন্ধিত হতে হবে, সে ধরনের কোনো নেই। ফলে নিবন্ধন না হলে সাধারণত জটিলতার ভিতরে পড়া লাগে না। ফলে এটা সহজ গঠন। তারপরে আছে সদস্য সংখ্যা। অংশীদারি কারবারে সদস্য সংখ্যা, অংশীদারি কারবারের সদস্য সংখ্যা যদি বলা হয়, তাহলে প্রথমে বলতে হবে যে একাধিক সদস্য হবে। একজন হলে এক মালিকানা কারবার হয়, একের অধিক হতে হবে, অর্থাৎ 2 বা ততোধিক। তবে 2 বা ততোধিক সদস্য কিন্তু অসীম নয়, এর একটা সীমাবদ্ধতা আছে। সাধারণ অংশীদারি কারবারের ক্ষেত্রে অংশীদারের সদস্য সংখ্যা 2 থেকে শুরু করে 20 পর্যন্ত, 20-এর অধিক সদস্য নিয়ে অংশীদারি কারবার গঠন করা যায় না। ফলে 2 থেকে 20 পর্যন্ত সদস্য সংখ্যা থাকতে পারে সাধারণ অংশীদারি কারবারের ক্ষেত্রে। তবে ব্যাংকিং অংশীদারি কারবার, ব্যাংক তোমরা জানো, আমরা আগের ক্লাসে ব্যাংক পড়িয়েছিলাম, সে ব্যাংকিং অংশীদারি কারবারের ক্ষেত্রে সদস্য সংখ্যা সর্বোচ্চ 10 জন। 10 জনের উপরে সদস্য নিয়ে ব্যাংকিং অংশীদারি কারবার গঠন করা যায় না। তাহলে আমরা বুঝলাম যে অংশীদারি কারবারের ক্ষেত্রে সদস্য সংখ্যা 2 থেকে সর্বোচ্চ 20 জন সদস্য সংখ্যা হতে পারে সাধারণ অংশীদারি কারবারের ক্ষেত্রে, আর ব্যাংকিং অংশীদারি কারবারের ক্ষেত্রে সদস্য সংখ্যা হবে সর্বোচ্চ 10 জন। চুক্তিবদ্ধ সম্পর্ক, এই আমরা পরবর্তী একটা প্রশ্ন আছে, আমি তোমাদের সেটা পড়াবো। চুক্তি অংশীদারি কারবারের ভিত্তি। তাই চুক্তিবদ্ধ সম্পর্ক, আসলে অংশীদারি কারবার হতে হলে অবশ্যই একটা চুক্তি থাকতে হয়। এটি একটা বলতে হয় যে মুখ্য বৈশিষ্ট্য। যতগুলো বৈশিষ্ট্য আছে অংশীদারি কারবারে, তার একটা প্রধানতম বৈশিষ্ট্য চুক্তি। চুক্তি ছাড়া অংশীদারি কারবার হয় না। নো এগ্রিমেন্ট, নো পার্টনারশিপ বিজনেস। অর্থাৎ চুক্তি ছাড়া কিন্তু নো কন্ট্রাক্ট, নো পার্টনারশিপ বিজনেস। চুক্তি ছাড়া অংশীদারি কারবার সম্ভব নয়। চুক্তি থাকতে হবে, এবং চুক্তি কি চুক্তি হবে? বিভিন্ন বিষয়ে চুক্তি হবে। অর্থাৎ কারবার প্রতিষ্ঠান গঠন থেকে শুরু করে বিলোপ সাধন পর্যন্ত যত কার্যক্রম আছে, সব কার্যক্রমকে চুক্তিবদ্ধ হতে হবে। চুক্তির মাধ্যমেই বিচার বিশ্লেষণ করতে হবে। চুক্তিতে কি লেখা আছে, অর্থাৎ চুক্তিতে থাকবে কারবার কে পরিচালনা করবে, সকলে পরিচালনা করবে না সকলের পক্ষে একজন পরিচালনা করবে, কারবারের নাম কি, কারবারের কোথায় অবস্থান, কারবারের উদ্দেশ্য, কারবারে মুনাফা বন্টন পদ্ধতি বা মূলধন সরবরাহ পদ্ধতি, সব কিছু চুক্তি থাকবে। এবং এই চুক্তির উপর ভিত্তি করেই কারবার গড়ে উঠবে। চুক্তি যদি না থাকে, কারবারও থাকবে না। যেখানে চুক্তি নেই, সেখানে অংশীদারি কারবার নেই। কাজেই সেই অংশীদারি কারবারের যত বৈশিষ্ট্য আছে, তার ভিতরে চুক্তি হচ্ছে একটা অন্যতম প্রধান বৈশিষ্ট্য। চুক্তিবদ্ধ সম্পর্ক, অসীম দায়, এটা অংশীদারি কারবারের একটা যেমন একটা বৈশিষ্ট্য, তেমন একটা অসুবিধা। অসীম দায়, অর্থাৎ দায় সীমাবদ্ধ। অংশীদারি কারবারের দায় সীমাবদ্ধ নয়, অসীম, অর্থাৎ সীমাহীন। যে এই কারবার সীমাহীন কীরকম? যেমন একজন অংশীদার স্বাভাবিকভাবে সে যে মূলধন সরবরাহ করবে, কারবারে তার যে স্বার্থ, তার দায়ও থাকার কথা ছিল সেইটুকু, কিন্তু তা নয়। এই অংশীদারি কারবারের দায় অসীম বলা এই কারণে যে এখানে হয়তো একটা অংশীদারি কারবারে 5 জন মিলে একটা অংশীদারি কারবার গঠন করলো। এখন এই 5 জনের কাছে বাহিরের পক্ষ বা পাওনাদাররা যে টাকা পাবে, অর্থাৎ কারবার যে কারণে দেনা, সেই দেনা নিয়ম মাফিক সবারই পরিশোধ করার কথা।
কিন্তু যদি সবাই পরিশোধ যোগ্য না হয়, হয়তো কারবারের দুরবস্থা দেখা দিল, কারবার খুবই মানে করুণ অবস্থা, কারবার চলে না, দিনের পর দিন লস হচ্ছে কারবারে, এখন পাওনাদাররা প্রতিনিয়ত পাওনার জন্য তাগাদা দিচ্ছে, কিন্তু কারবার পাওনা দিতে পারে না। এখন এমন হতে পারে যে ওই 5 জনের ভিতরে 4 জনেরই ব্যক্তিগত আর্থিক অবস্থা খুবই দুর্বল, তাদের কোনো রকম সামর্থ্য নাই যে তারা বাসা থেকে এনে তাদের ওই কারবারের দায় দেনা মিটাবে, পাওনাদারদের দায় দেনা মিটাবে। সেক্ষেত্রে যদি দেখা যায় যে 4 জনের অবস্থা অত্যন্ত করুণ, তবে একজনের অবস্থা খুবই ভালো। যার অবস্থা খুবই ভালো, কারবারের সমস্ত দায় দেওয়ার মতো ক্ষমতা তার ব্যক্তিগত সম্পত্তিতে আছে, সেক্ষেত্রে পাওনাদাররা তাকেই চেপে ধরে, তার কাছেই পাওনা টাকা চায় এবং তাকেই কিন্তু পাওনা টাকা দিতে হয়, সে পাওনা টাকা দিতে বাধ্য। এটি অংশীদারি কারবারের বৈশিষ্ট্য এবং নিয়ম, এবং এটা একটা অসুবিধা যে আমি যে কারবারের কাছে যে আমার যে স্বার্থ আছে তার থেকেও অনেক বেশি দায় দেনা আমাকে বহন করতে হবে, অংশীদারকে বহন করতে হবে। এমন হতে পারে 5 জন অংশীদার ভিতরে 3 জনের অবস্থা খারাপ, তখন 2 জন কিন্তু সব দায় দেনা মিটাবে। এই দায় দেনা তারা কোনোভাবেই এড়াতে পারে না। যদি দায় দেনা এড়াতে যায়, তাহলে যদি পাওনাদারগণ আদালতের আশ্রয় নেয়, সেক্ষেত্রে আদালত ওই অংশীদারদের দ্বারাই পাওনাদারদের টাকা পরিশোধ করতে বাধ্য করে। কাজেই এখানে মনে রাখতে হবে যে অংশীদারি কারবারের যে একটা বৈশিষ্ট্য, সীমাহীন দায় বা এর একটা অসুবিধা, সীমাহীন দায়। আমি যদি আরেকটি উদাহরণ দিই, তবে এখানে একটা কথা আছে, কথা হচ্ছে এরকম যে এই অংশীদারি কারবারে যদি কোনো নাবালক অংশীদার হয়, যদিও নাবালকের অংশীদার হওয়ার কোনো মানে রাইট নেই, কিন্তু তারপরেও যদি সব অংশীদার মিলে ওই নাবালককে অংশীদার হিসেবে কারবারে অংশীদার হিসেবে যোগদান করার সুযোগ দেয়, সেক্ষেত্রে নাবালক কিন্তু অসীম দায়ের অধিকারী না, নাবালকের দায় কিন্তু সীমাহীন না। নাবালকের দায় কেবলমাত্র ওই কারবারে যেটুকু তার স্বার্থ আছে সেই স্বার্থের মধ্যেই সীমাবদ্ধ থাকবে, নাবালক কিন্তু অসীম দায় বহন করবে না অন্য অংশীদারদের মতো। আমরা নেক্সট পয়েন্টে আসি, মূলধন। অংশীদারি কারবারে মূলধন, আমরা জানি মূলধন হচ্ছে সব কারবারই একটা প্রাণ, মূলধন ছাড়া কোনো কারবার চিন্তা করা সম্ভব নয়। এই মূলধন অংশীদারি কারবারের প্রাণ। এখন মূলধন কিভাবে সংগঠিত হবে? মূলধন অংশীদাররাই সরবরাহ করে। অংশীদাররা, যে কত অংশীদার আছে সবাই সমানভাবে মূলধন সরবরাহ করতে পারে, আবার সমানভাবে না করে হয়তো কম বেশি হতে পারে, সেটা কিন্তু চুক্তিপত্রের মাধ্যমেই নির্ধারিত হবে। কারণ চুক্তিতে উল্লেখ থাকবে যে হয়তো যদি 10 জন অংশীদার হয়, সে 10 জন অংশীদার কি সমান মূলধন সরবরাহ করবে, না কেউ বেশি কেউ কম সরবরাহ করবে, এর যেটাই হোক সেটা কিন্তু চুক্তিতে উল্লেখ থাকে। কারণ 10 জন লোক এক জায়গা হলে স্বাভাবিকভাবে 10 জনের ক্যাপাসিটি কখনো সমান হয় না। সেক্ষেত্রে দেখা গেলো সবাই সমান মূলধন সরবরাহ করতে না পারলেও হয়তো 2, 4, 5 জনে বেশি মূলধন দিল আর কয়েকজনে কম মূলধন দিল, এরকম একটা চুক্তিপত্রেই এরকম একটা কথা উল্লেখ থাকে এবং সেভাবেই তারা মূলধন সরবরাহ করে। তবে সব অংশীদারেই যে মূলধন সরবরাহ করতে হবে এটি কিন্তু বাধ্যতামূলক নয়। তো এমন অংশীদার থাকতে পারে যে চুক্তি মতে যে মূলধন সরবরাহ না করেও যে কারবারের অংশীদার হতে পারে। যদি এমন দেখা দেয় যে কোনো অংশীদার, কোনো ব্যক্তি খুবই দক্ষ, অভিজ্ঞ এবং পারদর্শী এবং বুদ্ধিমান এবং যার বাইরে অনেক সুনাম আছে, এলাকায় বাইরে অনেক সুনাম আছে, তখন অংশীদারি কারবারের অন্যান্য সদস্যরা মনে করতে পারে যে ওনাকে আমি কারবারে সদস্য হিসাবে করে নিই, ওনাকে অংশীদার করে নিই, ওনার মূলধন নেই, কি আছে, ওনার মূলধন লাগবে না, ওনার যে সুনাম আছে বা ওনার যে দক্ষতা অভিজ্ঞতা আছে তাতে আমাদের কারবারের উত্তরোত্তর উন্নতি হবে, কাজেই উনি মূলধন ছাড়াই ওনাকে আমরা অংশীদার করে নিই। এমনটি হলেও কিন্তু মূলধন ছাড়াও যোগ্য ব্যক্তি হলে অংশীদার হতে পারে। নেক্সট পয়েন্টে, আইনগত সত্তা। যদিও অংশীদারি কারবার 1932 সালের আইন দ্বারা গঠিত এবং পরিচালিত হয়, 32 সালের অংশীদারি আইন মোতাবেকই অংশীদারি কারবার পরিচালিত হয়, কিন্তু তারপরে এর কিন্তু পৃথক আইনগত কোনো সত্তা নাই। যেমন আমরা জানি যৌথ মূলধনী কারবার পৃথক আইনগত সত্তা আছে, সেই কারবার অন্য পক্ষের সাথে কারবারের নামেই চুক্তি গঠন করতে পারে, কারবারেই আলাদা সিল থাকে, কারবার নিজস্ব সত্তায়
পরিচিত হয়, কিন্তু অংশীদারি কারবার কিন্তু সেরকমটি না। এর কিন্তু আইনগত পৃথক কোনো সত্তা নাই, নিজে নিজে কারবার পরিচালিত হতে পারে না, বা কারবার অন্য পক্ষের কারোর সাথে কারবার চুক্তি করতে পারে না, বা কারোর বিরুদ্ধে মামলা করতে পারে না, কি সরাসরি কারবারের বিরুদ্ধেও কেউ মামলা করতে পারে না। এক্ষেত্রে এই কারবারের সত্তা অংশীদারদের সত্তার সাথে জড়িত, অর্থাৎ বাইরের কোনো পক্ষে যদি কারবারের নামে মামলা করতে হয় তাহলে অংশীদারদের নামেই মামলা করতে হবে। বা কোনো তো কোথাও থেকে যদি ঋণ আনতে হয় কারবারের অগ্রগতির স্বার্থে, সম্প্রসারণের স্বার্থে যদি কখনো ঋণ আনা প্রয়োজন হয়, সেক্ষেত্রে কিন্তু কারবারের পৃথক কোনো সত্তা নাই যে কারবারের নামেই কারবারের সিলমোহর ব্যবহার করে ঋণ আনবে, সেরকম কিন্তু অংশীদারি কারবারের পৃথক কোনো সত্তা থাকে না। সেক্ষেত্রে ওই অংশীদারগণের নামেই কারবার থেকে ঋণ আনতে, অন্য জায়গা থেকে ঋণ আনতে হয়। কাজেই আমরা বুঝলাম যে অংশীদারি কারবারের পৃথক কোনো সত্তা নাই, মালিকের সত্তার সাথে অংশীদারি কারবার জড়িত। পরিচালনা, অংশীদারি কারবার পরিচালনা কিভাবে হবে সেটি আসলে চুক্তিপত্রেই লেখা থাকে। যেহেতু কারবার 10 জন 5 জন বা 10 জন 5 জন বা 20 জনের ভিতরে থাকবে সদস্য সংখ্যা, এই কারবারের সদস্যরা প্রত্যেকেরই স্বার্থ এখানে জড়িত। কারবারের লাভ লোকসানের সাথে প্রত্যেকেরই স্বার্থ জড়িত, লাভ হলে প্রত্যেকেই পাবে, লস হলে আবার প্রত্যেককেই দিতে হবে। ফলে সবাই মিলেও পরিচালনা করতে পারে, আবার সবার পক্ষে একজন বা দুইজন পরিচালনা করতে পারে। অনেক সময় একটা কথা আছে যে অতি সন্ন্যাসীতে গাজন নষ্ট। সবাই যদি কারবার পরিচালনা করতে যায় তাহলে সবার মতামত রেখে কারবার চালানো খুব কঠিন। একজনে একটা বলবে, আরেকজন আর একটা বলবে, ফলে সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে বা কারবারের মুনাফার পরিবর্তে লোকসান হতে পারে। এই জন্য অনেক সময় পরিচালনার দায়িত্ব সবাই না নিয়ে সবাই মিলে যারা বেশ পারদর্শী, দক্ষ, অভিজ্ঞ, কুশলী, যারা মানুষের সাথে পরিচিতি আছে, ব্যবহার ভালো, কারবার ভালো বোঝে, এরকম দেখে হয়তো একজন বা দুজন বা তিনজনকে এই পরিচালনার দায়িত্ব দেয় এবং তারাই কারবারটা পরিচালনা করে। নেক্সট হচ্ছে সদস্যদের যোগ্যতা। সদস্যদের যোগ্যতা, এই সদস্যদের যোগ্যতা বলতে সদস্যদের যোগ্যতা এখানে তেমন কোনো নির্ধারিত কোনো যোগ্যতা নেই। যেমন চাকরি করতে হলে তোমরা জানো বিসিএস পাস করতে হলে কমপক্ষে তাকে স্নাতক ডিগ্রিধারী হতে হয়, বা যে কোনো চাকরি করতে হলে ওখানে একটা যোগ্যতার প্রয়োজন থাকে, সরকারি হোক বেসরকারি হোক, যোগ্য লোকদের ছাড়া নেয় না। কিন্তু এখানে কিন্তু সেরকম যোগ্যতা যে একাডেমিক কোনো কোয়ালিফিকেশন জরুরি না অংশীদারি কারবার গঠন করার জন্য। এখানে যে কোনো বাংলাদেশের নাগরিক, সুস্থ মস্তিষ্কের বাংলাদেশের যে কোনো নাগরিকই অংশীদারি কারবারের সদস্য হওয়ার যোগ্য। তবে বিদেশি কোনো নাগরিক এই কারবারের সদস্য হতে পারে না। বিদেশি কোনো নাগরিককে যদি এই কারবারের সদস্য হতে হয় তাহলে অবশ্যই সরকারের অনুমতি নেওয়ার প্রয়োজন আছে। আর সদস্যদের যোগ্যতার ভিতরে আমরা জানি যে আমরা চুক্তি আইনে পড়েছি, পাগল, দেউলিয়া, মস্তিষ্ক বিকৃতি, জড়বুদ্ধি সম্পন্ন বা প্রতিবন্ধী এরা কিন্তু অংশীদারি কারবারের সদস্য হতে পারে না। কারণ এরা নিজেদের ভালো মন্দ বোঝার ক্ষমতা এদের নাই। নিজেদের ভালো মন্দ যারা বিচার করতে না পারে যে কোনটা আমার জন্য মঙ্গল, কোনটা আমার জন্য অমঙ্গল, এদেরকে এই কারবারের সদস্য হওয়ার যোগ্য না, এরা সদস্য হতে পারে না। বাকি এই কয়েক শ্রেণীর মানুষ ছাড়া বাকি সকল সাবালক এবং সুস্থ মস্তিষ্ক সম্পন্ন বাংলাদেশের নাগরিক হলেই তারা সদস্য হওয়ার যোগ্যতা অর্জন করে। পারস্পরিক বিশ্বাস ও আস্থা, একটা কথা আছে যে অংশীদারি কারবারটা আস্থার উপর নির্ভরশীল। যেখানে আস্থা নেই সেখানে অংশীদারি কারবার নেই। অর্থাৎ এই অংশীদারি কারবারটা হচ্ছে খুবই সেন্সিটিভ একটা কারবার, যে কোনো সময় কারবারটা ভেঙে যেতে পারে। পারস্পরিক অর্থাৎ যে অংশীদাররা আছে, এত 10 জন বা 20 জন অংশীদার থাকলো, সেই অংশীদারদের অবশ্যই পরস্পরের সাথে পরস্পরের বিশ্বাস রাখতে হবে, একজনের পরে আরেকজনের আস্থা থাকতে হবে। যদি বিশ্বাস না থাকে, একজন আরেকজনকে বিশ্বাস করে না, আরেকজন আরেকজন সম্পর্কে মিথ্যা কথা বলে যে অমুক মিথ্যা কথা বলে, সে বিশ্বস্ত না, এরকম যখন কারবারের ভিতরে অবস্থা সৃষ্টি হয় তখন কিন্তু ওই কারবার আর বেশি দিন টিকে না, কারবার বিলোপ সাধন ঘটে যায়। ফলে পারস্পর কারবারকে টিকিয়ে রাখতে হলে
যতগুলো অংশীদার আছে প্রত্যেকেরই পারস্পরিক আস্থা এবং বিশ্বাস রাখতে, প্রত্যেককেই নিশ্চিদ্রভাবে বিশ্বাস করতে হবে এবং প্রত্যেকেরই শুধু বিশ্বাস করতে হবে, নিজস্ব বিশ্বাস বজায় রাখতে হবে, অপরের প্রতি আস্থাশীল হতে হবে। তাহলেই কেবল কারবার টিকে থাকে। তা না হলে একবার বিশ্বাস ভঙ্গ হয়ে গেলে কারবারও ভঙ্গ হয়ে যায়। মালিকানা হস্তান্তর। অংশীদারি কারবারে আমরা জানি যৌথ মূলধনী কারবারে যেরকম মালিকানা সহজে হস্তান্তর করা যায়, যৌথ অংশীদারি কারবারে কিন্তু মালিকানা হস্তান্তর করা যায় না। মালিকানা, একজনের মালিকানা আরেকজনকে হস্তান্তর করলো, বিক্রয় করলো, বা উত্তরাধিকার সূত্রে মালিকানা সন্তানদেরকে হ্যান্ড ওভার করলো, কিন্তু এটি কিন্তু অংশীদারি কারবারে করা যায় না। মালিকানা হস্তান্তরযোগ্য নয় এবং মালিকানা হস্তান্তর হলে কারবার ভেঙে যায়, অর্থাৎ কারবারে বিলোপ সাধন ঘটে। কাজেই অংশীদারি কারবারে মালিকানা হস্তান্তরযোগ্য নয়। লাভ লোকসান বন্টন। হ্যাঁ, প্রত্যেকটি কারবারেরই আসলে মুখ্য উদ্দেশ্য থাকে মুনাফা অর্জন। সেটা আমরা এক মালিকানা বলি, আর অংশীদারি বলি, আর যৌথ মূলধনী কারবার বলি। কারবার মানেই মুনাফা অর্জন উদ্দেশ্য। কাজেই লাভ লোকসান কিভাবে বন্টন হবে, মুনাফা অর্জনের উদ্দেশ্য থাকলেও অনেক সময় কারবারের লোকসানও হয়। মানুষ যা চায় তা সবসময় হয় না, ফলে লাভ লোকসান যে কোনোটাই হতে পারে। এবং এই লাভ লোকসান হলে অংশীদারি কারবারে কিভাবে লাভ লোকসান বন্টন হবে তার একটা নীতি কিন্তু অংশীদারি কারবারে থাকবে এবং চুক্তিতেই সেই নীতি থাকবে। সেই চুক্তিতে নীতি থাকবে। চুক্তিতে নীতি থাকতে পারে এরকম যে প্রত্যেক অংশীদার সমানভাবে লাভ লোকসান পাবে, লাভ লোকসানের টাকা সবার সমানভাবে বণ্টিত হতে পারে। এটি চুক্তির একটি ধারা হতে পারে। আবার চুক্তির একটি ধারা এমনও হতে পারে যে না, সবাই সমান না, কারণ এখান থেকে কেউ কষ্ট বেশি করে, কেউ কষ্ট কম করে। ফলে এমন হতে পারে লাভ লোকসান বন্টনের একটি অনুপাত দিল, হয়তো 3 জন অংশীদার, লাভ লোকসানের বন্টনের অনুপাত দিল 3-2-1 বা 5-3-2, এটা অনুপাত দিয়ে দিল। এইভাবে সেটাও চুক্তিপত্রে উল্লেখ থাকবে এবং সেই অনুপাতেই লাভ লোকসান বণ্টিত হবে। আবার অনেক সময় এরকমও থাকে যে অংশীদাররা যে মূলধন সরবরাহ করেছে সেই মূলধন অনুপাতে তাদের লাভ লোকসান বন্টন হবে। সেটিও যদি হয় তাহলে যে যেরকম মূলধন দিয়েছে সেই মূলধনের রেশিও করে, মূলধনের অনুপাত করে তখন লাভ লোকসান বন্টন হবে। তবে একটি কথা আছে, এই যা বন্টনের সব নীতিই কিন্তু চুক্তিপত্রে উল্লেখ থাকবে। আর একটা কথা, চুক্তিপত্রে যদি কোনো উল্লেখ না থাকে কিভাবে লাভ লোকসান বন্টন করতে হবে, তাহলে অংশীদারি লাভ লোকসান বন্টনের পদ্ধতি হচ্ছে সেক্ষেত্রে সমানভাবে প্রত্যেক অংশীদার লাভ লোকসান তাদের ভিতরে বণ্টিত হবে, যদি চুক্তিপত্রে কোনো উল্লেখ না থাকে। আর চুক্তিপত্রে উল্লেখ থাকলে সেভাবেই লাভ লোকসান বন্টন করতে হবে। তারপর আছে কি ঝুঁকি বন্টন। এই ঝুঁকি বন্টন, যেমন লাভ প্রত্যেকে চায়, লাভ নিতে চায়, ঠিক ঝুঁকিও নিতে হবে প্রত্যেককে, ঝুঁকিও বন্টন করতে হবে। প্রত্যেক অংশীদারকেই ঝুঁকি বন্টন, ঝুঁকি প্রত্যেক অংশীদার থাকবে, তবে প্রত্যেকের উপরে সমান ঝুঁকি থাকতে পারে, আবার সমান নাও থাকতে পারে। আবার এমন হয় অনেক সময় ঝুঁকি মানে হচ্ছে দেনা পাওনা শোধ করার একটা, দেনা পাওনা যে পাওনাটা থাকবে সেই পাওনাটা শোধ করতে হয়। যদি সেরকম হয়, সেই ক্ষেত্রে যদি এরকম হয় যে ঝুঁকি প্রত্যেক অংশীদার বহন করতে পারছে না সমানভাবে, কারণ প্রত্যেকের ক্ষমতা একরকম থাকে না, তাহলে সেক্ষেত্রে যদি প্রত্যেক অংশীদার সমানভাবে ঝুঁকি বন্টন না করতে পারে, সেক্ষেত্রে যে অংশীদাররা সচ্ছল তাদের উপরে ঝুঁকি বহনের দায়িত্ব বেশি এসে যায়, তাদের বেশি ঝুঁকি বহন করতে হয়। আর যাদের সামর্থ্য কম তারা কম ঝুঁকি বহন করে। তারপরে আমরা আসি নিবন্ধন। নিবন্ধনের ব্যাপারে আমি আসলে আগেই অংশীদারি কারবারে প্রথমেই আলোচনা করেছিলাম যে নিবন্ধন, এই ক্ষেত্রে নিবন্ধন বাধ্যতামূলক নয়, কারণ অংশীদারি কারবার যদিও 1932 সালের অংশীদারি আইন অনুযায়ী পরিচালিত হয়, কিন্তু এই অংশীদারি আইনের ক্ষেত্রে এই কারবারের নিবন্ধনটাকে একেবারেই বাধ্যতামূলক করা হয়নি। নিবন্ধন হতেও পারে, আর নিবন্ধন ছাড়াও অংশীদারি কারবার চলে। শুধু একটা লিখিত চুক্তির মাধ্যমে অংশীদারি কারবার চলতে পারে, আবার এমনও হতে পারে লিখিত কোনো চুক্তি নাই, শুধু মৌখিক চুক্তির মাধ্যমেও কিন্তু অংশীদারি কারবার হতে পারে যে কোনোভাবে। আর এই জন্যই আমি বলেছিলাম যে অংশীদারি কারবার গঠন সহজ পদ্ধতি, গঠন কঠিন নয়। তবে এখানে একটা কথা আছে, তা হচ্ছে নিবন্ধন যুক্ত অংশীদারি কারবার যেটা, সেটি কিন্তু
নিবন্ধনহীন অংশীদারি কারবার থেকে বেশি সুবিধা ভোগ করে, কারণ নিবন্ধনযুক্ত অংশীদারি কারবারের প্রতি সরকারের লক্ষ্য থাকে, সরকারের নজর থাকে, এরা সরকার থেকে বিভিন্ন সময় সুবিধা পেতে পারে, যেটা নিবন্ধনহীন অংশীদারি কারবার পায় না। আমরা নেক্সট আসি যৌথ মালিকানা। এখানে যৌথ মালিকানা বলতে কি যে এই কারবারের মালিক একজন না, যৌথভাবে সকলে, যৌথভাবে সকলেই কারবারের মালিক। যে কয়জন অংশীদার সেই কয়জনই কারবারের মালিক। আর এই যৌথ মালিকানা থাকার কারণে প্রত্যেক অংশীদারই কারবারের প্রতি অধিক মনোনিবেশ করে, যাতে কারবারের উন্নয়ন হয়, কারবার যাতে অধিক সম্প্রসারিত হয়, বা কারবার যাতে মুনাফা অধিক অর্জন করতে পারে এবং সুনাম অর্জন করতে পারে, কারবার যাতে অধিক দিন টিকে থাকে, সেই চিন্তা কিন্তু সবাই করে। কারণ এখানে সবারই স্বার্থ আছে, যে কজন অংশীদার তাদের সবারই সরাসরি স্বার্থ। এই জন্য এই যৌথ মালিকানা এটি অংশীদারি কারবারের একটা অন্যতম প্রধান বৈশিষ্ট্য। কর প্রদান, অংশীদারি কারবার কর প্রদান করতে হয় অংশীদারি কারবারকে, এটাও তার একটা বৈশিষ্ট্য যে এই অংশীদারি কারবারকে কর প্রদান করতে হয়। আইনের সৃষ্টি, আইনের সৃষ্টি বলতে কি বোঝাচ্ছে, যে অংশীদারি কারবার 1932 সালের চুক্তি আইনের দ্বারা এই কারবার সৃষ্ট, আইনের সৃষ্ট। তবে চুক্তি আইনের দ্বারা কারবার সৃষ্ট হলেও 1932 সালের এই চুক্তি আইন অংশীদারি কারবারকে পৃথক সত্তা দিতে পারে নাই। এই আইনে বলা নেই যে অংশীদারি কারবারে পৃথক সত্তা হবে। আইনের সৃষ্ট ঠিক আছে, কিন্তু এই কারবার অংশীদারদের সত্তার সাথে সম্পৃক্ত, এর পৃথক কোনো আইনগত সত্তা নাই। স্থায়িত্ব, স্থায়িত্ব বলতে আমরা বুঝি যে কতদিন স্থায়ী হবে, বেশি দিন না কম দিন। এটা আসলে অংশীদারি কারবারের ক্ষেত্রে, যেমন যৌথ মূলধনী কারবার অনাদি কাল পর্যন্ত চলবে, এর বিরতি নেই, চলতেই থাকবে। কিন্তু এই অংশীদারি কারবার ঠিক তা নয়। অংশীদারি কারবারের স্থায়িত্ব বেশি দিনও হতে পারে, আবার কম দিনও হতে পারে, যে কোনো সময় অংশীদারি কারবার ভেঙেও যেতে পারে, কারণ এর স্থায়িত্ব সেইভাবে স্থায়ীভাবে বলা নেই। বিলোপ সাধন, অংশীদারি কারবারের বিলোপ সাধন। আমরা এই বিলোপ সাধন বলতে যেটা বুঝি, কারবার ভেঙে যাওয়া। অংশীদারি কারবারে বিলোপ সাধন কখন হয়? অংশীদারি কারবারে বিলোপ সাধন যদি এমন হয় যে বিলোপ সাধনের চুক্তিতে অংশীদারি কারবারে বিলোপ সাধনের কথা বলা আছে, যে এমন একটা সময় যে অংশীদারি কারবারটি সবাই মিলে ভেঙে দিবে, বিলোপ সাধন হবে, তাহলেও বিলোপ সাধন হতে পারে। আবার অংশীদারি কারবারে বিলোপ সাধন যদি কারবার চলছে, একটা পর্যায়ে যে হয়তো দেখা গেল যে অংশীদারদের ভিতরে পারস্পরিক একটা আস্থার অভাব পরিলক্ষিত হচ্ছে, সেটা সবাই মিলে বললো, যে অংশীদাররা সবাই মিলে বললো যে আমরা কারবার এখন বিলোপ সাধন করে দিই, তাহলে অংশীদারি কারবার বিলোপ হয়ে যেতে পারে। আবার আদালত যদি মনে করে যে কোনো অবৈধ ব্যবসা, তাও বিলোপ সাধন হতে পারে। বিভিন্ন কারণে বিলোপ সাধন হয়। আমরা পরবর্তীতে বিলোপ সাধনের একটা স্লাইড আছে, আমরা সেই স্লাইডে যে বিলোপ সাধন বিস্তারিত আলোচনা করব। তারপরেও আরো অনেক সময় অংশীদারের মৃত্যু হলে বা দেউলিয়া হয়ে গেলে বিভিন্ন কারণে কিন্তু কারবারের বিলোপ সাধন হতে পারে। তারপরে আসে ব্যবসায়ের আয়তন। ব্যবসায়ের আয়তন, ব্যবসায়ের আয়তন বলতে কি বোঝা যাচ্ছে? এখানে ব্যবসায়ের আয়তন বলতে বোঝা যাচ্ছে যে ব্যবসায়ের প্রকৃতি কেমন, অর্থাৎ ব্যবসা কত বড় বা কত ছোট, এরকম একটা ব্যাপার বোঝাচ্ছে ব্যবসায়ের আয়তন। এখানে ব্যবসায়ের আয়তন বলতে আমরা বলি যে অংশীদারি কারবার হচ্ছে মাঝারি ধরনের একটা ব্যবসা। এদের মূলধনের একমালিকানা কারবার থেকে এদের মূলধনের পরিধি যদিও বেশি, কিন্তু সেটি কিন্তু ব্যাপকভাবে কারবার সম্প্রসারণের জন্য পর্যাপ্ত নয়। আবার একমালিকানা কারবারের মালিক যেহেতু একজন থাকে, তার দক্ষতা, অভিজ্ঞতা, বুদ্ধিমত্তা থেকে অংশীদারি কারবারের দক্ষতা, অভিজ্ঞতা, বুদ্ধিমত্তা অনেক বেশি থাকে, কিন্তু তারপরও সেটি বৃহদায়তন শিল্প প্রতিষ্ঠানের ক্ষেত্রে এটা যথেষ্ট নয়। বড় ধরনের কারবারের ক্ষেত্রে দেশের মঙ্গল সাধন করতে পারে যে সমস্ত বড় ধরনের কারবার, সে সমস্ত ক্ষেত্রে কিন্তু এর আয়তন যথেষ্ট নয়। অনেক ছোট, অনেক ক্ষুদ্র, অর্থাৎ যৌথ মূলধনী কারবার যেমন ব্যাপক ভূমিকা রাখতে অনেক বড় হয়, আর
এই অংশীদারি কারবার তত বড় হয় না, এর আয়তন তুলনামূলক ছোট হয়, তবে এক মালিকানা কারবার থেকে বেশি হয়। আমরা এখানে এই বৈশিষ্ট্যগুলি দেখেছি যে অংশীদারি কারবার, আসলে অংশীদারি কারবার হতে হলে এই যে বৈশিষ্ট্যগুলো আমরা এখানে লিখেছি এর সবগুলো বৈশিষ্ট্যই থাকা লাগবে, এবং এই বৈশিষ্ট্যগুলো থাকলেই অংশীদারি কারবার, সেটাকে আমরা অংশীদারি কারবার বলে পরিগণিত করতে পারবো। আমরা নেক্সট আসি, নেক্সট স্লাইডে আমরা আসি চুক্তি অংশীদারি কারবারে ব্যবসায়ের মূল ভিত্তি। আমরা বলেছিলাম যে সংজ্ঞার ভিতরেই বলেছিলাম যে কতিপয় লোক যখন মুনাফা অর্জনের নিমিত্তে চুক্তিবদ্ধ হয়ে যে কারবার গঠন করে তাকেই অংশীদারি কারবার বলে। এখানে চুক্তিটা অংশীদারি কারবারে ব্যবসায়ের মূল ভিত্তি। আমরা জানি যে 2 থেকে 20-এর মধ্যে অংশীদারি কারবার, 2 থেকে সর্বোচ্চ 20 জন সদস্য নিয়ে অংশীদারি কারবার হতে পারে, কিন্তু দেখা গেল 5 জন সদস্য নিয়ে একটি ব্যবসা করছে, বিভিন্ন রকম যে কোনো ব্যবসা করছে 5 জন সদস্য মিলে, কিন্তু সেটিকে আমরা অংশীদারি কারবার বলতে পারবো না যদি সেখানে চুক্তি না থাকে, বা 1932 সালের অংশীদারি আইন অনুযায়ী সেটি যদি না থাকে এবং সেখানে যদি চুক্তি না থাকে, তাহলে আমরা কোনো অবস্থাতেই ওই কারবারকে অংশীদারি কারবার বলতে পারবো না। অবশ্য সদস্য সংখ্যা 2-এর অধিক, আবার 20-এর কম, ঠিকই আছে, কারবার চলছে, মুনাফা তারা সমানভাবে বন্টন করছে, অথবা মূলধন অনুপাতে বন্টন করছে, যেরকমই ভাবে মুনাফা বন্টন করুক, কিন্তু সেটিকে আমরা অংশীদারি কারবার বলবো না যতক্ষণ না তাদের মধ্যে চুক্তি দ্বারা তাদের কারবার পরিচালনার বিষয়টি নির্ণীত না হবে, অর্থাৎ চুক্তির অনুপস্থিতিতে কখনো অংশীদারি কারবার হবে না। এই জন্যই বলা হয় চুক্তি অংশীদারি কারবারের মূল ভিত্তি। আমরা এখানে কয়েকটা পয়েন্ট লিখেছি, আলোচনা করলে আমরা বুঝতে পারবো যে কিভাবে চুক্তি অংশীদারি কারবারের মূল ভিত্তি হয়। এখানে প্রথমে আমরা লিখেছি জন্মগত অধিকার। জন্মগত অধিকার অর্থাৎ পিতা মারা গেলে পিতার সেই সম্পত্তি জন্মগতভাবেই সন্তান পেয়ে থাকে, এটা জন্মগত অধিকার। এখন একটা কারবারে পিতা একটা কারবার করছে, পিতা মারা গেলে ওই জন্মগতভাবেই তার সন্তান সেই কারবারের মালিক হয়, সেই কারবার পরিচালনা করে, বা ওই কারবার থেকে মুনাফা অর্জন করে, মুনাফা ভোগ করে, এটা জন্মগত অধিকার। কিন্তু কথা হচ্ছে এই জন্মগত অধিকার অংশীদারি কারবার হয় না। সে যদি জন্মগত অধিকার অংশীদারি কারবার হয় না কেন? যদি ওখানে চুক্তি থাকে, হয়তো অংশীদারি কারবারে পিতা মারা গেল, তার সন্তান কিন্তু ওখানে অংশীদারি কারবারের সদস্য হতে পারে না, কারণ চুক্তিতে এরকম উল্লেখ নেই। ফলে চুক্তিতে নেই বলেই এই জন্মগত অধিকার দিয়ে কিন্তু কেউ অংশীদার হতে পারে না। অংশীদার হতে হলে তাকে অবশ্যই চুক্তিতে আইনের ধারা থাকতে হবে, তাহলেই সে অংশীদার হবে, আর না হলে জন্মগত অধিকার নিয়েই কেউ অংশীদার হতে পারবে না। বিদায়ী অংশীদার। বিদায়ী অংশীদার অর্থাৎ যখন একজন অংশীদার বিদায় নিয়ে যাচ্ছেন, তখন বিদায় নিয়ে গেলে তিনি কিন্তু আর কারবারের অংশীদার থাকেন না। হয়তো এমন হতে পারে যে তার মূলধনটা কারবারে রেখে যেতে পারে, কারবারের অন্য সদস্য বলে যে আপনার মূলধনটা কারবারে রেখে যান, আপনাকে আমরা একটা নির্দিষ্ট হারে মুনাফা দিব বা একটা নির্দিষ্ট হারে সুদ দিব, যেটাই দিব, কিন্তু আপনি মূলধনটা রেখে যান। কিন্তু সে মূলধন রেখে যেতে পারে, সুদ পেতে পারে বা মুনাফা পেতে পারে, কিন্তু সে কিন্তু অংশীদার হতে পারবে না, কারণ ওই যে চুক্তি অংশীদার করার ভিত্তি, চুক্তিতে তাকে অংশীদার করার আর কোনো সুযোগ নাই। তাকে অংশীদার হওয়ার যে কথা, এটি চুক্তিতে আর বলা নাই। যতদিন তিনি অংশীদার ছিলেন চুক্তি অনুযায়ী, ততদিন তিনি অংশীদার ছিলেন। যেদিনই থেকে বিদায় নিয়ে গেলেন, তখন তিনি আর অংশীদার নয়। এই জন্যই বলা হয় যে চুক্তি অংশীদারি কারবারের ভিত্তি, যেহেতু চুক্তিতে এরকম কোনো নির্দেশ নেই। হিন্দু যৌথ পারিবারিক ব্যবসায়, হিন্দুদের মধ্যে অনেক বড় বড় যৌথ পরিবার আছে। হয়তো যৌথ পরিবার, দাদা আছে, দাদা আছে, বাবা আছে, তারপর তার নিচে আছে, এরকম 2-3 পুরুষ যৌথ পরিবার হিন্দুদের ভিতরে এখনো বিদ্যমান, যদিও এখন কমে গেছে, কিন্তু তারপরেও অনেক বড় বড় হিন্দু যৌথ পরিবার আছে। এই যৌথ পরিবারের অনেক সদস্য ইনকাম করে, এই অনেক সদস্য ইনকাম করে একত্র করে তারা বন্টন করে নেয়। তাহলে অনেক সদস্য যখন ইনকাম করে একসাথে বন্টন করে নেয়, এটা অংশীদারি কারবারের মতোই কিন্তু মনে হয়, কিন্তু আসলে অংশীদারি কারবার নয়। কারণ অংশীদারেও কারবারেও অনেক সদস্য ইনকাম করে এক জায়গা করে এবং সবাই মিলে এটা বন্টন করে নেয়। হিন্দু যৌথ পরিবারও তাই হয়,
কিন্তু এটা অংশীদারি কারবার না। কেন অংশীদারি কারবার না? এদের ভিতরে ওই চুক্তি অংশীদারি কারবার ভিত্তি, এই চুক্তিটা এদের ভিতরে থাকে না। তো এদের ভিতরে এরকম চুক্তি করে তারা 1932 সালের অংশীদারি আইন মেনে চুক্তি করে যদি তারা করে, তাহলে কিন্তু হিন্দু যৌথ পরিবারও কিন্তু অংশীদারি কারবার হতে পারে। তো যেহেতু সাধারণত এই 1932 সালের চুক্তি আইনের অধীন চুক্তি থাকে না, অংশীদারি কারবার আইনের অধীন এদের চুক্তি সেভাবে থাকে না বলেই এরা কিন্তু অংশীদারি কারবার হয় না। আর যদি চুক্তি করে তাহলে অংশীদারি কারবার এরা হতে পারে। উত্তরাধিকার সম্পর্ক। উত্তরাধিকার সম্পর্ক যে পিতা একটি অংশীদারি কারবারের মালিক, পিতা মারা গেল, পিতা মারা যাওয়ার পরে তার উত্তরাধিকার যারা থাকে, তার সন্তান, তার স্ত্রী বা অন্য কোনো উত্তরাধিকার যদি থাকে, তার উত্তরাধিকার যারা থাকবে তারা ওই কারবারের অংশীদার হতে পারে না। কারণ উত্তরাধিকার সম্পর্ক আছে বলেই কারবারের অংশীদার হবে তা কিন্তু পারবে না। উত্তরাধিকারদের সম্পর্কই তাকে অংশীদারি করার জন্য যথেষ্ট নয়, অংশীদারি করার জন্য চুক্তির প্রয়োজন। চুক্তিতে যদি থাকে তাহলে সে অংশীদার হতে পারবে, কিন্তু যেহেতু চুক্তিতে এটি সন্নিবেশ থাকে না, সেহেতু সে আর ওই কারবারের অংশীদার হতে পারে না। এই জন্যই বলা হয় চুক্তি অংশীদারি কারবারের ভিত্তি, অর্থাৎ অংশীদার হওয়ার ভিত্তি হচ্ছে চুক্তি। 5 নম্বর আছে কি পদমর্যাদা। পদমর্যাদা বলতে আমরা বুঝি একে যে একটা অংশীদারি কারবার চলছে, একটা অংশীদারি কারবার যখন চলে তখন দেখা গেল ওই কারবারে যারা সদস্য থাকে বা অংশীদার থাকে তারা অনেক সময় মনে করতে পারে যে হয়তো এলাকার একজন গণ্যমান্য ব্যক্তি, যিনি অনেক দক্ষ, অভিজ্ঞ, জ্ঞান সম্পন্ন, চতুর, কুশলী এবং যার বাইরে অনেক সুনাম আছে, সেই ব্যক্তিকে অনেক সময় তারা পদমর্যাদার কারণে তারা কারবারে মনে করতে পারে আমাদের কারবারের সঙ্গে ওনার একটা যোগাযোগ স্থাপন করি বা সম্পর্ক স্থাপন করি কারবারের সাথে, তাতে আমাদের কারবারের লাভ হবে, মানুষ মনে করবে যে উনি কারবারের সাথে আছে, ফলে লোকজন আমাদের কারবারের প্রতি আস্থাশীল হবে বেশি। এমনটি হয়ে তাকে নিয়ে দেখা গেল কারবারে আসলে মুনাফা অর্জন বেশি করতে পারে, তখন তাকে কারবারের মুনাফার একটা অংশ হয়তো তাকে দেওয়া যেতে পারে বা দেওয়া হয়, কিন্তু তারপরেও তিনি কিন্তু কারবারের সদস্য বা অংশীদার নয়। তার কারণেই কারবারে অধিক মুনাফা অর্জন করছে, সে ঠিক আছে, তার কারণে কারবারের সুনাম বাড়ছে, কিন্তু তাকে কিন্তু কারবারের অংশীদার, তিনি কিন্তু অংশীদার নয়, যদিও কিছু মুনাফার অংশ পাচ্ছেন। কেন অংশীদার নয়? কারবারের চুক্তিতে ওনাকে অংশীদার হিসেবে করা হয়নি, আর সেই কারণেই উনি কারবারের অংশীদার নয়। আর এই জন্যই বলা হয় যে চুক্তি কারবারের ভিত্তি। যদি অংশীদার হতে হয় তাহলে তাকে চুক্তিতে আবদ্ধ হতে হবে। সামাজিক অবস্থান। সামাজিক অবস্থান বলতে আসলে কি বোঝানো হচ্ছে? সামাজিক অবস্থান বলতে বোঝানো হচ্ছে যে অনেক সময় দেখা গেল সমাজের অনেক গণ্যমান্য ব্যক্তিরা, যেমন আমরা যদি বলি যে অনেক শিল্পী, বড় বড় শিল্পীরা আছেন, যে শিল্পী দেখা গেল হয়তো একটা বড় একটা মেলা হচ্ছে, 1 মাস ব্যাপী মেলা বা 15 দিন ব্যাপী একটা মেলা, সেই মেলায় অনেক সময় শিল্পীরা তাদের এই শিল্পকর্ম প্রদর্শন করে অনেক সময় অনেক টাকা আয় করতে পারেন, এবং সে টাকা আয় করে তারা হয়তো নিজেদের মধ্যে বন্টন করে নিবে। কিন্তু নিজেদের মধ্যে বন্টন করে নিলে এটিও এক ধরনের কারবারের মতো, কিন্তু এটা অংশীদারি কারবার না। কারণ অংশীদারি কারবার হতে গেলে ওই সেই 1932 সালের অংশীদারি আইন অনুযায়ী তাদের ভিতরে চুক্তি গঠিত হতে হবে, চুক্তি থাকতে হবে, তাহলেই অংশীদারি কারবার হবে। আর তা না হলে তারা কারবারের মতোই মনে হবে, নিজেরা শিল্পকর্ম প্রদর্শন করে ইনকাম করে বন্টন করে নিল, কিন্তু অংশীদারি কারবার হবে না। কারণ অংশীদারি কারবার হতে হলে তাকে চুক্তি থাকতে হবে, কারণ আমরা জানি চুক্তি অংশীদারি কারবারের মূল ভিত্তি। আমরা পরবর্তী স্লাইডে আসি, কিভাবে অংশীদারি ব্যবসায়ের বিলোপ সাধন করা যায়। আমরা ওইদিকে একটু আলোচনা করেছিলাম যে বিলোপ সাধন মানে কারবার ভেঙে যাওয়া, অর্থাৎ কারবার গুটিয়ে ফেলা, মানে কারবার করছি এখন আর করব না, আমরা যারা কারবার করেছিলাম এখন আর করব না, এমনটি ইচ্ছা করে হতে পারে বা অনিচ্ছা সত্ত্বেও হতে পারে, বিভিন্ন কারণে হতে পারে। অবশ্য আমরা এই কারণগুলো আমরা এখানেই লিখেছি, সেগুলোই আমরা আলোচনা করব। এখন আমরা দেখব কিভাবে অংশীদারি ব্যবসায়ের বিলোপ সাধন করা যায়। 1 নম্বর হচ্ছে চুক্তি মোতাবেক বিলোপ সাধন। চুক্তি মোতাবেক অংশীদারি কারবার বিলোপ সাধন হতে পারে। চুক্তি মোতাবেক কিরকম বিলোপ সাধন হতে পারে? চুক্তিতে যদি বলা থাকে যে আমরা এতদিন পরে অংশীদারি কারবারটা ভেঙে ফেলবো, ততদিন পরে অংশীদারি কারবার ভেঙে ফেলতে পারে, বা কারবার চলতে চলতে যদি এক পর্যায়ে যে সবাই বলে যে আমরা কারবারটা আর চালাবো না,
কারবারে বিলোপ সাধন করে দেব, নিজেদের মধ্যে কারবার ভেঙে দিব, তাহলেও কারবারে বিলোপ সাধন হতে পারে। যেটাই হোক, যেহেতু চুক্তি আছে, চুক্তি মোতাবেক, চুক্তিতে যদি উল্লেখ থাকে যেভাবে বিলোপ সাধন হবে সেভাবে বিলোপ সাধন হবে, সেই চুক্তি অনুযায়ী কারবার ভেঙে দিতে হবে। বাধ্যতামূলক বিলোপ সাধন। বাধ্যতামূলক বিলোপ সাধন কি? যে বাধ্যতামূলকভাবে বিলোপ সাধন ঘটাতে পারে। যে কিছু কিছু কাজ আছে যে কাজগুলো হলে কারবার বিলোপ সাধন করা লাগে না, যে কাজগুলো ঘটলে বাধ্যতামূলকভাবে কারবার বিলোপ সাধন হয়ে যায়। যেমন যদি কোনো অংশীদারের একজন অংশীদার ব্যতীত সকল অংশীদার দেউলিয়া হয়ে যায়, একজন অংশীদার ব্যতীত সকল অংশীদার যদি দেউলিয়া হয়ে যায়, সেক্ষেত্রে ওই অংশীদারি কারবারে বিলোপ সাধন ঘটে। আবার যদি এমন হয় যে অংশীদারি কারবার যে ব্যবসা করছে বৈধ ব্যবসা করতে পারছে না, অবৈধ ব্যবসা করছে, তাহলে সেক্ষেত্রে অংশীদারি কারবার বিলোপ সাধিত হয়। বিশেষ কারণে বিলোপ সাধন। বিশেষ কারণে বিলোপ সাধন, বিশেষ কারণে বিলোপ সাধন কিরকম আছে? যে বিশেষ কারণে বিলোপ সাধন হতে পারে যেমন যদি কোনো অংশীদার মৃত্যুবরণ করে, কোনো অংশীদারে মৃত্যুবরণ করে, তাহলে ওই কারবার বিলোপ সাধিত হয়। কারণ আমরা আগেই বলেছি যে অংশীদারি কারবারের অংশীদারিত্ব বা তার শেয়ার হস্তান্তরযোগ্য নয়। কাজেই সে মৃত্যুবরণ করলো, তার ছেলেকে বা তার আত্মীয়কে দিয়ে ওই শেয়ার হস্তান্তর করবে, এমনটি হবে না। এটিতে অংশীদারি কারবার একটা অসুবিধা। কাজে অংশীদারি কারবার কোনো অংশীদার মৃত্যুবরণ করলে সেই অংশীদারি কারবার বিলোপ সাধন ঘটে। শুধু মৃত্যুবরণ না, কোনো অংশীদার যদি পাগল হয়ে যায়, দেউলিয়া হয়ে যায়, তাহলে এই বিশেষ কারণে অংশীদারি কারবারের বিলোপ সাধন ঘটে। বিজ্ঞপ্তির মাধ্যমে বিলোপ সাধন। বিজ্ঞপ্তির মাধ্যমে বিলোপ সাধন হচ্ছে কি? যে সকল অংশীদার একসাথে বিজ্ঞপ্তি দিয়ে অংশীদারি কারবার বিলোপ সাধন ঘটাতে পারে। আবার সকল অংশীদার না দিয়ে যদি একজন অংশীদার সকল অংশীদারকে বিলোপ সাধনের নোটিশ দেয়, যে কোনো কারণবশত হয়তো পারস্পরিক আস্থা নষ্ট হয়ে গেছে বা অন্য কোনো কারণ, হয়তো কারবারের মুনাফা হচ্ছে না, প্রতিনিয়ত কারবারে লস হচ্ছে, এরকম চিন্তা করে যদি একজন অংশীদার চিন্তা করে যে কারবার আর চালাবে না, তখন সে ওই কারবারে বিলোপ সাধনের জন্য যদি অন্যান্য অংশীদারদের কাছে নোটিশ প্রদান করে, সেক্ষেত্রে কারবার বিলোপ সাধন ঘটবে। আদালতের মাধ্যমে বিলোপ সাধন। এখন আদালতের মাধ্যমে কিভাবে বিলোপ সাধন করতে পারে? আদালত অংশীদারদের কিছু কিছু কাজের জন্য আদালত কারবারে বিলোপ সাধন ঘটাতে পারে। যেমন যদি আদালত মনে করে যে এই অংশীদারি প্রতিষ্ঠান দিনের পর দিন লোকসান গুনছে এবং এই প্রতিষ্ঠান আর লাভের দিকে যেতে পারছে না, তখন কিন্তু আদালত ওই অংশীদারি কারবার বিলোপ সাধন ঘটানোর নোটিশ দিতে পারে এবং বিলোপ সাধন ঘটিয়ে দিতে পারে। আবার আদালত যদি মনে করে যে কোনো অংশীদার দিনের পর দিন চুক্তি ভঙ্গ করছে এবং সেটা সে যা করছে তাতে অন্য অংশীদারদের ক্ষতির কারণ হচ্ছে, বা সরকারের নীতি বহির্ভূত কিছু কাজ করছে সে অংশীদার, এমনটি যদি আদালত মনে করে, তাহলে তখন অংশীদারি কারবার আদালত ভেঙে দিতে পারে। আবার আদালত যদি মনে করে যে এই কারবার অবৈধ পণ্যের ব্যবসা করছে, ভিতরে বাইরে হয়তো তারা বৈধ পণ্য, কিন্তু ভিতরে অবৈধ পণ্যের ব্যবসা করছে, এমনটি যদি আদালত কখনো মনে করে, তাহলেও কিন্তু আদালত ওই কারবারে বিলোপ সাধন ঘটাতে পারে। কারণ যেহেতু অবৈধ পণ্য বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত নয়, আর আদালত বাংলাদেশ সরকার কর্তৃক যে অনুমোদিত নয়, সেটি আদালত কখনো পারমিট করে না। ফলে অবৈধ পণ্যের ব্যবসা করলে আদালত সেটা বন্ধ করে দিতে পারে। আবার আদালত যদি মনে করে যে কোনো অংশীদার তার কর্তব্য পালনে চিরদিনের মতো অসমর্থ হয়ে গেছেন, আর তিনি তার কর্তব্য পালন করতে পারবেন না, সেক্ষেত্রেও আদালত কিন্তু এই কারবার ভেঙে দিতে পারে। অথবা কোনো অংশীদার যদি পাগল হয়ে যায়, আদালত সেক্ষেত্রেও এই অংশীদারি কারবার ভেঙে দিতে পারে। এই কোনো কারণ ছাড়াই, এই কোনোটি কারণ ছাড়াই যদি আদালত মনে করে যে এই কারবার চালানো দেশের জন্য কল্যাণকর নয়, তখনও কিন্তু আদালত নোটিশ দিয়ে এই কারবার ভেঙে দিতে পারে। স্নেহপদ ছাত্রছাত্রীবৃন্দ, আমাদের
আজকের ক্লাস আমরা এখানে শেষ করব। তোমরা সবাই ভালো থাকবে, ঘরে থাকবে এবং ঘর থেকে বাইর হলে মাস্ক ব্যবহার করবে, এই আশাবাদ ব্যক্ত করে আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।